এবার এসে আরো কপাল খুলে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। আরো বিশাল এক সংবাদ, ভারতে খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে। অনেকটা ভয় পাচ্ছিলেন নরেন্দ্র মোদী, আর এজ এ রেজাল্ট আত্মহত্যার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী। কিন্তু হঠাৎ করে কেন আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতের এই প্রধানমন্ত্রী? মোদীর আশেপাশে লোকজন বাড়ায় রাখেন, যে কোনো সময় একটা হার্ট অ্যাটাকও করতে পারে অথবা নিজেই পরে যাওয়ার প্ল্যান করতে পারে। বাংলাদেশের সেনাবাহিনী ভারতে গুরুত্বপূর্ণ 5টি স্থানে এবার এই বড় রকম আক্রমণ করেছে। ক্ষত বিক্ষত ভারত, একদিনে 500 সেনা নিহত। এটা নিঃসন্দেহে একটা বিগ ব্রেকিং নিউজ। ভারতের কলিজায় আঘাত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুতেই সুযোগ মিস করবেন না ডক্টর ইউনূস। সরকারের সিদ্ধান্ত ফাইনাল যে এই সরকার এই সুযোগ আর মিস করা যাবে না। সময়ের সুফল পাচ্ছে বাংলাদেশ, সময়ের সুফল পাচ্ছে বাংলাদেশের জনগণ। বাংলাদেশ সরকার ব্যাটে বলে মিলে যাচ্ছে, জনগণ খুশি উদযাপন করছে। ভাব চলে আসছে মানে একটা ভিলেন, কারণ ঘটনা তো ঘটাই দিছে। এই প্রথমবারের মতন এত বড় সফলতা। লেটস সেলিব্রেট ঈদ মোবারক। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস একদম জায়গা মতো এবার স্বীকার করেছে যুদ্ধের দাবামা কি বেঁচে গেল ভারতের সাথে বাংলাদেশের। এই মাত্র মানবজমিন পত্রিকায় যে ব্রেকিং নিউজটি আছে সেই ব্রেকিং নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি। একই বাক্সে ভোট নেওয়ার জন্য তোড়জোড় চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত রাজনৈতিক দল জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের আরো কিছু সিংহভাগ বড় বড় ইসলামিক রাজনৈতিক দলগুলো। সালাউদ্দিন, আপনি 2 টাকার দামে দলের লিডার ছিলেন কক্সেস বাজারের। আপনি জিয়া ফ্যামিলির কারে বিয়ে করছেন, যেভাবে আওয়ামী কুত্তার বাচ্চারা হাসিনার পরিবারের কেউ দেখলেই তারে পীর বানায় দিত, আপনিও পীর হইছেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য আবারও এক চরম সুখবর নিয়ে হাজির হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। পুলওয়ামার পর পেহেলগাঁওতে যে আক্রমণটি হলো, এটার জন্য ভারতের ইঙ্গিত বা গণমাধ্যমের ইঙ্গিত হলো পাকিস্তানের দিকে। তবে পাকিস্তান এখন পর্যন্ত এই ব্যাপারটি তারা ভিন্নভাবে প্রকাশ করছে। যেমন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি বলেছেন এই ঘটনা পাকিস্তানের পক্ষ থেকে কোনো ইন্ধনও ছিল না, পাকিস্তান জড়িত নয়। তবে এই ঘটনায় ভারতের ভেতরে ক্ষোভে ফোঁসা বা যাদের সাথে এই নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার অন্যায় করছে সেই সব মানুষই কাজ করেছে। এই ঘটনায় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ইঙ্গিত করছেন ভারতের বিভিন্ন রাজ্যে যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে এটি তারই একটি কারণ হতে পারে। পাশাপাশি নরেন্দ্র মোদী কাশ্মীরে যে স্বায়ত্তশাসন বাতিল করে বিশেষভাবে কাশ্মীরকে দখলের যে প্রক্রিয়ায় পা দিয়েছেন এটিও সেখানকার মানুষের ক্ষোভের সৃষ্টি হয়েছে। সবকিছু মিলে এটি ভারতেরই ভেতর থেকে ভারতের জনগণ ঘটিয়েছে এমনটি ইঙ্গিত করছে পাকিস্তান। এবং সঙ্গে সঙ্গে পাকিস্তানের এই বক্তব্যে এমনও বলা হয়েছে যে কোনোভাবে পাকিস্তান এর সাথে জড়িত না, যেগুলো ভারত বা ভারতের গণমাধ্যম প্রচার করছে এটা শাক দিয়ে মাছ ঢাকার মতো। অর্থাৎ ভারত নিজের অপরাধ অন্যকে চাপিয়ে এখান থেকে দায় নিতে চায়। আর পাকিস্তানের বিভিন্ন টেলিভিশনের রিপোর্টে যে বিশেষ প্রতিবেদনগুলো আসছে সেখানে বলা হচ্ছে নরেন্দ্র মোদী যখনই রাজনৈতিক কোনো চাপে পড়ে যান তখনই তিনি দেশের ভেতরে এভাবেই কোনো ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চান। এবং এই ঘটনা তিনি এবং পশ্চিমা দুনিয়ার একটি বিশ্বমণ্ডল রাষ্ট্রের সম্পৃক্ততা ইতিমধ্যে তাদের বক্তব্যে ফুটে উঠছে। এবং তারা বলছেন যে মিস্টার ট্রাম্প এবং নরেন্দ্র মোদী দক্ষিণ এশিয়াতে পাকিস্তান চীনকে ঘিরে কোনো বিশেষ সুবিধা নেওয়ার জন্য বা এদের উপর বিশেষ কোনো অভিযানের জন্য এই ঘটনাটি ঘটাতে পারে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে যারা পেহেলগাঁওতে আক্রান্ত হয়েছেন বা ঘটনা দেখেছেন তারা অনেকেই বলেছেন এটি পরিকল্পিত ঘটনা। এবং যে ঘটনাগুলো আলোচনায় আসছে, কারো ধর্ম জিজ্ঞেস করা হয়েছে, কারো কাপড় খুলে টুনটুনি দেখা হয়েছে, এই ঘটনা নিছক মিথ্যে। অর্থাৎ ভারতের সোশ্যাল মিডিয়া টেলিভিশনগুলো জোরে সোরে যে তথ্যগুলো দিচ্ছে এগুলো নিছক মিথ্যে, অর্থাৎ মুসলমানদের সন্ত্রাসী হিসেবে দেখানো। আবার এমনও বলা হচ্ছে ভারতে ওয়াকফ আইন নিয়ে মুসলমানদের যে ক্ষোভ তৈরি হয়েছে, বিক্ষোভ তৈরি হয়েছে, অনেক মুসলমানকে হত্যা করা হয়েছে, এই ঘটনাকে পাশ কাটাবার জন্য বিজেপি এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। অর্থাৎ প্রত্যেকটা ইঙ্গিত এখন নরেন্দ্র মোদীর দিকে। কিন্তু নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন দ্রুত তারা অপরাধীদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনবেন। এই অপরাধী আসলে কারা, তারা কি আদৌ আইনের আওতায় আসবে, এই বিষয়টি অনেকেরই প্রশ্ন থেকে যাচ্ছে। যাই হোক, এই যখন অবস্থা তখন সৌদি আরব থেকে ফেরার পথে
পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করতে অনেকটা ভয় পাচ্ছিলেন নরেন্দ্র মোদী। আর এজ এ রেজাল্ট ফেরার পথে তিনি আপনার পাকিস্তানের আকাশ সীমা দিয়ে ভারতে ফেরেননি। এই আকাশ সীমাটাকে এড়িয়ে গেছে নরেন্দ্র মোদীকে বহন করা বিশেষ এই বিমানটি। যদিও তিনি সৌদিতে যাওয়ার পথে এই একই আকাশপথ ব্যবহার করে, মানে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেই সৌদি গিয়েছিলেন, কিন্তু মজার বিষয় হচ্ছে ফেরার পথে তিনি আপনার পাকিস্তানের আকাশপথকে স্কিপ করেছেন বা এই রুটটার বদলে অন্য রুট ব্যবহার করেছেন। এখন এটার কারণ কি? নরেন্দ্র মোদী ভারতে ফেরার সময় বিশেষ বিমান এয়ার ইন্ডিয়া 1 এই বিমানটিকে ব্যবহার করে তিনি আপনার ফিরেছেন। ফ্লাইট ট্রেকিং ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী সকালে সৌদি আরব যাওয়ার পথে মঙ্গলবার সকালে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছিলেন, কিন্তু ফেরার সময় তার বিমানটি আরব সাগরের উপর দিয়ে সোজা ভারতের দিকে মোড় নেয়। পরে গুজরাট দিয়ে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে বিমানটি উত্তরের দিকে উড়ে দিল্লিতে গিয়ে অবতরণ করে। পরে দিল্লির পালম এয়ারফোর্স বেজে প্রধানমন্ত্রী মোদীর বিমান অবতরণের কিছুক্ষণের মধ্যেই তিনি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে একটা জরুরি বৈঠক করেছেন। মূলত আপনার মোদীর সফরটা ছিল আজকে পর্যন্তই, তবে কাশ্মীরের ঘটনায় সেই সফর সংক্ষিপ্ত করে তিনি ভারতে এসেছেন এবং স্থানীয় প্রতিবেদন বলছে সেখানে বেশ কিছু অবস্থা কি বলে মানুষ মারা গেছে। আর পেহেলগাম থেকে 3 মাইল দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈশারণে এই হামলার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এরপর থেকেই আপনার পুরো কাশ্মীর জুড়ে বিশেষ সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে, 144 ধারা জারি করা আছে। আর এছাড়াও এখানে বিভিন্ন গোষ্ঠীর সাথে যে কানেক্টেড ইস্যুগুলো আছে তাদের প্রতিও আপনার দিল্লি পুলিশের মাধ্যমে বিশেষ নিরাপত্তা বা এগুলো ব্যবহার করা হয়েছে। এমনকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মোদীর সিকিউরিটিও বাড়ানো হয়েছে। মোদী নির্ঘাত ভয় পাইছে যে এই ঘটনাগুলোর সাথে আপনি শিওর ভারতের মিডিয়াতে ঢুকলে দেখবেন যে পাকিস্তান সে আয়া এক লোগোं ने ये घटाया वो घटाया। তো জম্মু কাশ্মীরে অন্যায় নির্যাতন অনেক রকম হচ্ছে স্থানীয় লোকজনদের উপরে, এদের মধ্যে অনেকে নিজের মাটিতে কন্টিনিউ নির্যাতনের শিকার হয়ে সন্ত্রাসী হয়ে যাচ্ছে। তারপর যে কোনো সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমাদের অবস্থান, যারা এই ঘটনা ঘটিয়েছে ন্যাক্কারজনক এই ঘটনা। তবে অনেকে বলছেন যে নরেন্দ্র মোদী ভয়ে পাকিস্তানের আকাশ সীমা দিয়ে ঢুকেন নাই, যে ওইখানে আবার কোনো ঘটনা ঘটা যায় কিনা। শুরু করি প্রথমেই যে গুড নিউজ দিয়ে। গুড নিউজগুলো কি? সেটা হচ্ছে যে IMF প্রেডিক্টেড বাংলাদেশের মুদ্রাস্ফীতি 5.2% নেমে আসবে এবং জিডিপি উইল গ্রো বাই 6.2%। অর্থাৎ দিস ইজ গুড নিউজ। এবং কেন এটা গুড নিউজ? কারণ এই তথ্যটা চূড়ান্তভাবে অ্যাকুরেট। ওয়াই? বিকজ দিস গভর্নমেন্ট ইজ নট ম্যানিপুলেটিং ইনফরমেশন। অর্থাৎ ভুল তথ্য দিয়ে জিডিপি 7% গ্রোথের প্রেডিকশন দেখানো প্লাস অন্যান্য বিষয় যেগুলা সাধারণত তারা করে থাকে সেগুলা আপনার এখানে নাই। একদম রিয়েল তথ্য, রিজার্ভের রিয়েল ইকোনমিক বা ফিনান্সিয়াল আউটলুক বা প্রেডিকশনস, যেগুলো একদম রিয়েল তথ্য বাংলাদেশের জন্য। গ্রেট নিউজ। 5.2% ইনফ্লেশন, রাইট? মানে will go down by 5.2%. It's a great news for people of Bangladesh. And also the growth is 6.2% GDP. Great news. This is a great news for Bangladesh. And why? আমি কেন এগুলাকে ভরসা করার জন্য বলবো? কারণ রিয়েল ইনফরমেশন, রিয়েল তথ্য। আপনারা জানেন যারা খুশি করার জন্য আপনাকে কোনো তথ্য দিবে না বর্তমান গভর্নমেন্ট, এবং দে নট। এটা আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমরা দেখতে পাই। আপনি খুশি হলো তারা তথ্যটা যেটা আছে সেটাই আপনাদেরকে তারা দিতে চায় বা জানাতে চায়, এটা আমরা দেখেছি। এবং আরো একটা জিনিস হলো যে আপনার যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে বিরল সম্মানে ভূষিত করেছে কাতারের রাজ পরিবার, এটা I have never seen anything like that, even though আমি আমেরিকান প্রেসিডেন্টের প্রতি তাদের এই সম্মান বা রেসপেক্ট এবং ট্রাস্ট আমি দেখি নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে সম্মান তারা দেখিয়েছেন আপনার এই সফরে নজিরবিহীন, তাও বাংলাদেশের মতো একটা দেশের রাষ্ট্রপ্রধান, অস্থায়ী রাষ্ট্রপ্রধানকে সম্মান যেটা দেখিয়েছে, যে ট্রাস্ট এবং ভালোবাসা দেখিয়েছে, আনবিলিভেবল লিডিস এন্ড জেন্টলম্যান। এটা আমার কাছে খুবই সম্মানের মনে হয়েছে। আমি থাম্বনেইলে দেখতে পাচ্ছেন যে রাজ পরিবারের মহিলাদের মধ্যে উনাকে বসানো হয়েছে। উই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট। I mean, if you guys have this record, show me. You know what I mean? But বাংলাদেশের মতো এটা আমেরিকান প্রেসিডেন্ট হলেও তাও তো যায়। It's okay. They have a very good relationship. They want to show the respect and kind of a tactic. But বাংলাদেশের মতো একজন রাষ্ট্রপ্রধানকে নিজের মানুষ মনে করে তাদের মহিলাদের সামনে সবার মধ্যে বসানো, এটাকে তো আপনারা সাধারণ ফটো মনে করবেন না। এটা অর্থাৎ পর 2 বারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে যদি 2 বারের পর একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে, তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। প্রথম কথা, সালাউদ্দিন আপনার লেখাপড়া নাই রাষ্ট্রবিজ্ঞান অথবা যে কোনো একটা পলিটিক্যাল স্ট্রাকচার নিয়ে কথা বলার মতো। আপনার এনাফ লেখাপড়া বা যোগ্যতা বা অভিজ্ঞতা নাই কর্পোরেট ওয়ার্ল্ডে অথবা রাজনৈতিক বলয়ে একটা পার্টির প্ল্যানোগ্রাম কিভাবে তৈরি করতে হয়, একটা অ্যাটেগ্রাফ কিভাবে তৈরি করতে হয়, এ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। বাংলাদেশের কনস্টিটিউশনের উপরে স্পেসিফিক অভিজ্ঞতা আপনার নাই, লেখাপড়া নাই, আপনার দূরদর্শিতা নাই। একটা পার্টির স্ট্রাকচারকে কিভাবে করলে পার্টির ভিতরে গণতন্ত্র হয়, একটা পার্টি এফেক্টিভ হয়,
আপনি 2 টাকার দামে বালের লিডার ছিলেন কক্সেস বাজারের, আপনি জিয়া ফ্যামিলির কারে বিয়ে করছেন, যেভাবে আমি কুত্তার বাচ্চারা হাসিনার পরিবারের কেউ দেখলেই তারে পীর বানায় দিত, আপনিও পীর হইছেন এখন। প্রথম কথা, আপনি কনস্টিটিউশন সম্পর্কে কি জানেন? আপনি গণতন্ত্র বলতে কি জানেন? ট্রু কনজিকিউটিভ টার্ম, আপনি এটা নিয়ে কথা বলছেন? সালাউদ্দিন একটা কথা জবাব দেন আমাকে। সুপারিশের ভিতরে আছে কোন ব্যক্তির জন্য 2 টার্মের বেশি সরকার প্রধান না হয়, মধ্যে যদি একটা টার্ম গ্যাপ যায় তাদেরকে আবার তৃতীয়বারও হইতে পারে গ্যাপ গেলে। আমি এই সুপারিশটার সাথে একমত না। দর্শকবৃন্দ, আমি কেন একমত না, আমি আমার অবস্থানটাকে একটু ক্লিয়ার করি। বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা বা কর্মী হাজতে গেলে তাদেরকে টেনে হিসেবে নাজিমউদ্দিন রোড, কাশিমপুর, গাজীপুর, রাজেন্দ্রপুর বিভিন্ন হাজতে নেওয়া হয়। এখন আমাকে একটু বলেন তো, খালেদা জিয়া আর হাসিনা আর এরশাদ হাজতে গেলে তাদের জন্য স্পেশাল রাজপ্রাসাদ কেন তৈরি করতে হবে? আমাকে কথাটার একটু জবাব দেন। আপনাদের কারো কাছে কি এর জবাব আছে? একটা পার্টির কোন নেতা বা মন্ত্রী অথবা সমর্থক এরা যদি অ্যারেস্ট হয়, তারা নাজিমউদ্দিন রোডের হাজতে যাবে, তারা কাশিমপুরে যাবে, তারা কেরানীগঞ্জে যাবে, তারা রাজেন্দ্রপুরে যাবে, টাঙ্গাইল যাবে। কিন্তু খালেদা জিয়া, হাসিনা শেখ এবং অন্যান্য এরশাদ অন্যান্য লোকজনরা হাজতে গেলে তাদের জন্য রাজপ্রাসাদ তৈরি হবে কেন? আমেরিকায় যখন একজন গভর্নর হাজতে যায়, আমেরিকার একজন সিনেটর যখন হাজতে যায়, তার জন্য তো স্পেশাল কোনো হাজত তৈরি করে না। তারা ডিভিশন পাবে, যাক ডিভিশনে যাক, কিন্তু তাদের জন্য রাজপ্রাসাদ কেন তৈরি করতে হবে? তাদের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবনকে কেন জেল ডিক্লেয়ার করতে হবে? অর্থাৎ তারা কি ভিআইপি সিআইপি? তারা কোন চেকের বাল? তারা বাংলাদেশের প্রজাতন্ত্রের রাজনৈতিক নেতা, বা তারা যদি বলে তারা ল মেকার, তাদেরকে কেন রাজপ্রাসাদ তৈরি করে তাদের ওই হাজতে রাখা হবে? আমি এটা বিরোধিতা করি। যেখানে হাজতে যাবে খালেদা জিয়া, হাসিনা, এরশাদ বা বর্তমান প্র্যাকটিসের কেউ যদি হাজতে যায়, তারা হাজতে যাবে। তাদেরকে যদি ডিভিশন দেওয়া হয় সো বি ইট, কিন্তু তাদের জন্য রাজপ্রাসাদ কেন তৈরি করা হবে? 1 2 পলিটিক্যাল সায়েন্সের কোন টার্মে পড়ে না একজন ব্যক্তি 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে। সালাউদ্দিন, আপনাকে আমি জিজ্ঞাসা করি, প্রথম কথা, আপনার যোগ্যতার উপরে আমার কোনো সম্মান নাই, আপনার অভিজ্ঞতার উপরে আমার কোনো সম্মান নাই, আপনি আমার প্রশ্নের জবাব দেন। ওনারা যখন বলে একজন ব্যক্তি 2 টার্মের বেশি ক্ষমতায় থাকবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না, বা একই সাথে প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান থাকতে পারবে না, আবার একই সাথে সংসদ নেত্রী হতে পারবে না, আপনারা এটার বিরোধিতা করেন। আপনারা এই কথাটাকে কেন পেঁচাচ্ছেন যে জনগণ ভোট দিয়ে তৈরি করবে? অর্থাৎ হাসিনা যেভাবে কথায় কথায় ভোট ছাড়া নিজের গায়ে ভোট চুরি করিয়া সংসদে এসে যখন বলে যে আমরা সংসদের জনগণের ভোটে নির্বাচিত, আপনারা কি ওইভাবে নিজেদেরকে নির্বাচিত করতে চান? বিনা ভোটে লোকজনরা যেভাবে আসে, এখন আপনি বলবেন না আমরা জনগণের ভোটে নির্বাচিত হতে চাই। এখন একটা কথা, আপনার দলে বেগম জিয়া অথবা তারেক রহমান এরা ছাড়া কি আর যোগ্য লোকজন নাই? এরা ছাড়া লেখাপড়া অভিজ্ঞ দূরদর্শী লোকজন নাই? দেখুন, বিএনপি গভর্নমেন্ট ফর্ম করুক, বিএনপি কনসিকিউটিভলি তারা যদি 10 বার গভর্নমেন্ট ফর্ম করে, এটা নিয়ে তো জনগণ বা কারো অসুবিধা নাই। করুক, বিএনপি 10 বার করুক, গভর্নমেন্ট ফর্ম করুক, জনগণ বলবে যা আমরা বিএনপি পছন্দ করি, বিএনপি আমরা গভর্নমেন্ট ফর্ম করতে দিলাম, করুক বিএনপি গভর্নমেন্ট ফর্ম। বিএনপি যদি গভর্নমেন্ট 10 বার ফর্ম করে, এখানে তো কোনো অবস্ট্রাকল নাই। তাহলে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলে বাধ্যবাধকতা একটা জায়গায়, শুধু তারেক রহমান আর বেগম জিয়াই যে প্রধানমন্ত্রী হবে, দলের প্রধান হবে, সংসদের নেত্রী হবে, এটা হতে দেওয়া যাবে না। কারণ কি? গণতন্ত্রের প্র্যাকটিস। বাংলাদেশের যে শিশু আজকে জন্মগ্রহণ করে, তারা যেন একদিন স্বপ্ন দেখতে পারে যে আমি বিএনপি করব, এবং আমি যদি বিএনপি করি, কোনো একদিন আমি দেশের প্রধানমন্ত্রী হব, দেশের একদিন আমি প্রেসিডেন্ট হব, দেশের আমি সংসদ নেত্রী হব। এটাই, এই স্বপ্ন দেখার অধিকার একটা শিশুর আছে, যে কোনো মানুষের আছে, যে কোনো পরিবারের আছে। সালাউদ্দিন, আপনার মতো লোকজন চাকর হতে পারে, 5 আটা গু খাওয়া ম্যাগট হতে পারে, কিন্তু আপনার সন্তানদের অধিকার থাকবে দেশের প্রধানমন্ত্রী হওয়ার, আপনার সন্তানদের অধিকার থাকবে বিএনপির দলীয় প্রধান হওয়ার, সংসদের নেত্রী হওয়ার। তাহলে আপনার মতো লোক ওখানে বলবেন আপনি চাকরের চাকরি করছেন, আপনি রাখাল, আপনি তারেক জিয়া কোন আত্মীয়কে বিয়ে করছেন, তারেক সাহেবের বেগম জিয়ার কোন বোনের মেয়েকে বিয়ে করছেন, এই জন্য আপনি রাঙ্গামুলা রয়্যাল খেতাব নিয়ে ভারত থেকে আসছেন কোয়ালিফাইড হইয়া। আপনার মতো একটা সুরঙ্গক্ষণ ল্যাঙ্গট পড়া এস আলম গ্রুপের নব্য চেয়ারম্যান, আপনার মতো কুত্তা বাচ্চা এসব পলিসির উপরে কেমনে কথা বলে? I don't think you have enough qualification to talk about policy. Do you know how to spell policy? Do you have any idea that the subject you are talking about? I don't think so. Simple matter. একই বাক্সে ভোট নেওয়ার জন্য তোড়জোড় চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত
রাজনৈতিক দল জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের আরও কিছু সিংহভাগ বড় বড় ইসলামিক রাজনৈতিক দলগুলো। আজকের তারই অংশ হিসাবে বাংলাদেশের পত্রপত্রিকায় নিউজ এসেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে 5টি ইসলামিক রাজনৈতিক দল বসেছেন এবং সংলাপ বা আলোচনা করেছেন। তাদের আলোচনার বিভিন্ন দিক ছিল, তার মধ্যে একটা পার্ট ছিল বাংলাদেশের আগামী নির্বাচনে যে কোনো মূল্যে একই বাক্সে যাতে তাদের ভোটগুলো পড়ে। আমরা এই কথাগুলো আজকে নয়, আরও কয়েকদিন আগ থেকেই শুনেছি এবং বাংলাদেশে বেশ কয়েক মাস আগে সম্ভবত আপনারা দেখেছেন যে চরমোনাইতে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব ভিজিট করেছিলেন এবং চরমোনাইয়ের পীর সাহেব তারা যৌথ ওখানে আলোচনা করে সাংবাদিকদের মতামত ব্যক্ত করেছিলেন। সেখানেও তারা বলেছিলেন যে বাংলাদেশে আমরা আলেম ওলামার ভোট, ইসলামপন্থী মানুষের ভোট যাতে একই বাক্সে যায় এবং একটা বাক্স যাতে আমরা ভোট সেন্টারে পাঠাতে পারি, সেই আলোচনা তারা সেখানে করে সাংবাদিকদেরকে জানিয়েছিলেন। এবং চরমোনাই সম্পর্কে তৎকালীন সময় আমিরে জামাতকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এখানে এসে কি দেখলেন, কেমন লেগেছে। উনি একেবারে সহজ মনে, সরল মনে উত্তর দিয়েছেন, ভালো লেগেছে, ভালো দেখেছে, এবং তারা একই সুরে কথা বলছে। আপনারা জানেন আজকে তেমনটাই আরেকটি নজির স্থাপন করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম সাহেব। তার সাথে বাংলাদেশের সমমনা 5টি ইসলামিক দল সম্পৃক্ত হয়ে বৈঠক করেছেন এবং তাদের অফিসে কেন্দ্রীয় কার্যালয়ে সে আলোচনা করেছেন। এবং এই আলোচনার অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে অন্যতম ছিল তারা যাতে ইসলামী দলগুলো আগামী নির্বাচনে একই বাক্সে ভোট দিতে পারেন, সেই কার্যক্রমে তারা একে অপরকে কিভাবে সহযোগিতা করতে পারবেন সে জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে। আসলে একই বাক্সে ভোট দেওয়া এ নিয়ে একটা নতুন আলোচনা বাংলাদেশে আছে যে আসলে বিষয়টা কি। বাংলাদেশে কখনোই কোনো রাজনৈতিক দল এভাবে বলে নাই যে একই বাক্সে আমাদের ভোট নিতে হবে, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের আলেম ওলামার পক্ষ থেকে বা ইসলামিক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একই বাক্সে ভোট নেওয়ার মূল মোদ্দা কথাটা আসলে কি। আমি যতটুকু অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি সেটা হচ্ছে এরকম যে বাংলাদেশের যাদেরকে ইসলামিক দল মনে করে, যেমন অনেক মতাদর্শগত ভিন্নতা আছে, তাদের আদর্শিক ভিন্নতা আছে, কেউ মানে এক ধরনের ইসলামকে প্রমোট করতে গিয়েই হয়তো তার চিন্তা চেতনার আলোকে কোনো কোনো বিষয়কে সহি মনে করে, আবার অনেকে সেটাকে একটু ভিন্নভাবে মনে করে। এই যে যত যাই মনে করুক না কেন, তার বাহিরেও বাংলাদেশের জনগণের মধ্যে একটি কনসেপ্ট আছে যে এরা ইসলামিক পার্টি। তার মানে জনগণ বিশ্বাস করে জামাত ইসলামী পার্টি, ইসলামী আন্দোলন ইসলামী পার্টি, মামুনুল সাহেবদের দল ইসলামী পার্টি, এর বাইরে আরও বহু ছোট বড় দল আছে যারা ইসলামিক পার্টি। এক বাক্যে তারা ইসলামকে রিপ্রেজেন্ট করে কিংবা সমাজের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে দেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে। এইরকম পার্টিগুলোর একত্রিত হয়ে একই বাক্সে ভোট দেওয়াটাই আমার কাছে মনে হচ্ছে যে এক বাক্সে ভোট প্রদান। তার মানে সকল মতানৈক্য যা ছিল এই ভোটের ইস্যুতে সেই মতানৈক্য থাকবে না, কিন্তু তাদের ব্যক্তিগত জীবন যেমন আছে তেমন থাকবে। জামাত জামাতের চরিত্রে চলবে, চরমোনাই চরমোনাইয়ের চরিত্রে চলবে, মামুনুল সাহেবদের চরিত্রে চলবে। কিন্তু ভোটের মাঠে গিয়ে মামুনুল সাহেবকে যেখানে দাঁড়াবে সেখানে যেন জামাত ভোট দিতে পারে, চরমোনাইয়ের পীর ভোট দিতে পারে, আবার চরমোনাইয়ের পীর তার প্রার্থী যেখানে দাঁড়াবে সেখানে যেন জামাত অন্যান্য সবাই তাদেরকে ভোট দিতে পারে, আবার জামাত যেখানে দাঁড়াবে সেখানে যেন চরমোনাইয়ের পীর সহ অন্যান্য সবাই তাদেরকে ভোট দিতে পারে। এরকম একটি আসন সমঝোতা কিংবা বৃহত্তর ঐক্য বা যে কোনো মূল্যে একটা কিছু তারা করতে চায়, মানে একটা বাক্স তারা পাঠাতে চায়। মানে এমন না হয় যে কোনো সেন্টারে দাঁড়িপাল্লারও বাক্স আছে, অ্যাট দ্য সেম টাইম হাত পাখারও বাক্স আছে, এমনটা নয়। তা আমি যেটা বুঝতে পেরেছি সেরকম একটি ঐক্যের জন্য অব্যাহতভাবে অনবরতভাবে বিশেষ করে দুটি দলের প্রধানই কাজ করে যাচ্ছেন, একজন ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমির, আর একজন হচ্ছে ইসলামী আন্দোলনের আমির মুফতি। ভারতের কাশ্মীরে পেহেলগাঁও নামে এলাকায় সন্ত্রাসী হামলা হলো। নানা রকম মৃতের খবর পেয়েছি আমরা, 26, 27, 28, মানে কমপক্ষে 26 জন মানুষ নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই 26 জনের মধ্যে একজন মুসলিম, বাকিরা হিন্দু। জানা যায় যে সন্ত্রাসীরা এই গুলি করে মানুষ হত্যা করেছেন তারা বেছে বেছে জিজ্ঞেস করে করে হিন্দুদেরকে হত্যা করেছেন। ফলে এই হামলাটার একটা চেহারা দাঁড় করানো যায়, সেটা হচ্ছে মুসলিম উগ্রবাদী বা জঙ্গিবাদীরা এই হামলা চালিয়েছেন। এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আসা একটা গ্রুপের স্টেটমেন্টকে একমাত্র দায় স্বীকার বলে বলা হচ্ছে, যেই সংগঠনটা পাকিস্তান ভিত্তিক লস্করে তৈয়বার একটা অফশুট বলা হচ্ছে। ফলে পাকিস্তানকে এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত করা হচ্ছে। ইনফ্যাক্ট ভারতে যখনই বিশেষ করে কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে সেটার সাথে পাকিস্তানকে যুক্ত করা হয়। এটা এক ধরনের ট্রেন্ড। এটা সত্য, কাশ্মীর নিয়ে এই দুই দেশের তীব্র মতবিরোধ রয়েছে, দুপক্ষই পুরো কাশ্মীরকে তাদের অংশ বলে মনে করে। যাই হোক, যে ঘটনাটা ঘটলো সেটা কেন ঘটলো, কারা ঘটালেন এবং সেটার পসিবল ইম্প্যাক্ট কী হবে এই রিজিয়নে এবং অবশ্যই বাংলাদেশে, এই অঞ্চলের ঘটনা, ভারতে এই ধরনের হামলার ঘটনার খুব বড় প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আমি বিশ্বাস করি। স্বাভাবিকভাবেই যে আলোচনাটা সামনে এসছে সেটা হচ্ছে মুসলিম জঙ্গিবাদীরা, উগ্রবাদীরা এটা ঘটিয়েছেন। যে সোশ্যাল মিডিয়া থ্রেডের কথা বলা হচ্ছে, তারা উল্লেখ করছেন জম্মু কাশ্মীরে আর্টিকেল 370 অফ দ্য কনস্টিটিউশন বাতিল করার পর আমরা জানি জম্মু কাশ্মীর ভারত ইউনিয়নে যোগ দিয়েছিল কতগুলো বিশেষ শর্তের ভিত্তিতে। সেটা আলাদা প্রভিশন দেওয়া হয়েছিল 370 অনুচ্ছেদে, কিন্তু বিজেপি সরকার
দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে, যেটা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, তারা ওটা বাতিল করে দেয়। এতে আর্টিকেল 370 অনুযায়ী যেমন জম্মু কাশ্মীরে যে কেউ চাইলেই সম্পত্তি কিনতে পারতো না, সেখানে গিয়ে থাকতে পারতো না স্থায়ীভাবে, এসব জিনিস থেকে সরে আসা সম্ভব হয়েছে। ফলে প্রচুর মানুষ এবং বিশেষ করে হিন্দু মানুষ সেখানে যাচ্ছেন, সম্পত্তি কিনছেন, থাকছেন। এবং এই পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য, সেটা আস্তে আস্তে হিন্দু মানুষ গিয়ে জায়গা নিচ্ছেন। এখানে যারা হামলা করেছেন তারা এটার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন বলে বলছেন। কাশ্মীরে, জম্মু কাশ্মীরে পর্যটকদের উপরে হামলার ঘটনা খুব বেশি নেই। সর্বশেষ ঘটনাটাও যেটা বড় স্কেলে হয়েছে, এটা 15-20 বছর আগে হয়েছে। মাঝে মাঝে হয়নি তা না, কিন্তু প্রায় 25 বছর আগে একটা সিমিলার ধরনের হামলা হয়েছিল, সেটাও বেশ বড় হামলা ছিল। কারণ এই রাজ্যটার বিরাট জিডিপির বিরাট অংশ আসলে পর্যটন থেকে আসে। এই যে জায়গাটায় পেহেলগাম, যে জায়গাটা, এটা হলো, এটাকে সুইজারল্যান্ড বলা হয়। আপনার ছবি দেখলে দেখবেন সত্যিই অবিশ্বাস্য সুন্দর জায়গাটা। এখন এই হামলাটা যেভাবে হলো, সেটা কেন হলো, কীভাবে হলো, কেন হতে পারলো, সেটাও প্রশ্ন আসছে খুব স্বাভাবিকভাবে। ভারতেরই গুরুত্বপূর্ণ লোকজন এই প্রশ্ন তুলছেন। এই প্রশ্ন ভারতের বিরোধী দলও, কংগ্রেস তুলছেন। রাহুল গান্ধী তার যে স্টেটমেন্ট দিয়েছেন, সেখানে বিজেপি সরকারকে এই প্রশ্ন তুলেছেন। মানে এই ঘটনাটা ঘটলো এমন একটা জায়গায় যেটা পৃথিবীর সবচেয়ে হাইলি মিলিটারাইজড একটা জোন, যেখানে ব্যক্তি প্রতি সামরিক বাহিনীর সদস্যের উপস্থিতি পৃথিবীর টপ কয়েকটার মধ্যে একটা। তো তা যদি হয়ে থাকে, কিভাবে ঘটনাটা ঘটলো? বিশেষ করে যে জায়গাটা পেহেলগাঁও, এই জায়গাটায় যেই ভ্যালিতে এই ঘটনা ঘটেছে, এই ভ্যালির সাথে সরাসরি সড়ক যোগাযোগ নেই, শেষ কিছু অংশ হেঁটে অথবা ঘোড়ায় চড়ে যেতে হয়। ফলে সেখানে কোনো নিরাপত্তা বাহিনীর লোকজন ছিল না। এটা কীভাবে হতে পারে? এবং বেছে বেছে খুন করা হচ্ছে সময় নিয়ে, হিন্দুকে চেক করে। এর মধ্যে কোনো পাল্টা প্রতিরোধ নেই। এবং তারা মানে এই এতগুলো মানুষকে হত্যা করে পালিয়েও যেতে পেরেছে। এমন না যে মুহূর্তের মধ্যে সেখানে সোলজাররা এসে পাল্টা ব্যবস্থা নিচ্ছে। ফলে এই প্রশ্ন তো আসলেই আসে, এটা আইদার সিরিয়াস গোয়েন্দা ফেলিয়ার অথবা ভয়ঙ্কর কথা। কেউ বলবেন এটা খুব বাজে কনস্পিরেসি থিওরি, কিন্তু এটা হতে পারে। বিজেপির মতো দলের পক্ষে এটা হতে পারে যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, যেটা আদতে মুসলিমরা করেছে ভারতের সরকার সমর্থক কেউ। আমি বলছি না এটাই কারণ, এটা একটা প্রবাবিলিটি। কারণ এটার বিরাট বেনিফিট, এখানে যা ঘটলো বিরাট বেনিফিট বিজেপি পেতে যাচ্ছে। আমি সেই প্রসঙ্গেও আসবো। নিজেরাই ধরনের ঘটনা ঘটিয়ে সেটার জন্য পলিটিক্যাল বেনিফিট তোলার চেষ্টা আসলে ইতিহাস আছে। এটা একেবারেই পুরনো প্রাচীন কোনো বিষয় না, সাম্প্রতিক এসে, এবং ভারতের ইতিহাসে আছে। এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আছে। গুজরাট দাঙ্গা যে হলো, হিন্দু তীর্থযাত্রীদের যে ট্রেন সাবরমতী এক্সপ্রেস, তাতে যে আগুন ধরলো, যারকে কেন্দ্র করে বিভৎস রায়টে 2000-এর বেশি মুসলিমকে হত্যা করা হলো, যেখানে মুখ্যমন্ত্রী থেকেও উপযুক্ত ব্যবস্থা নেননি জনাব নরেন্দ্র মোদী গুজরাটের, সেখানে সেই ট্রেনে আগুন নিয়ে প্রশ্ন আছে। ওই হিন্দুদের মৃত্যু, ওই তীর্থযাত্রীদের মৃত্যু প্রয়োজন ছিল এই বিভৎস দাঙ্গাটা ঘটানোর জন্য। ফ্যাসিস্টরা এরকম করেন। হিটলারের রাইস্ট্যাগ ফায়ার বিখ্যাত, তাদের পার্লামেন্ট ভবন রাইস্ট্যাগে আগুন লেগেছিল এবং হিটলার সেটা দায় দিয়েছিলেন কমিউনিস্টদের উপরে, এবং এটাকে ভিত্তি করে কমিউনিস্টদের উপরে মারাত্মক ক্র্যাকডাউন তিনি চালান। সুতরাং এগুলো যে হয় না তা না, আমি বলছি না এটা হয়েছে, এটা খুবই সম্ভাবনা আছে এখানে মুসলিম উগ্রবাদীরা এসব করেছে, কারণ এটা ফ্যাক্ট। বহু সময় বহু ক্ষেত্রে এই লোকজন এমন সব কাণ্ড করেন যেটা আদতে তাদের কোনো লাভ হয় না, বরং এরকম ঘটনা ঘটিয়ে ভারতের মতো দেশকে এবং ভারতের বিজেপির মতো সরকারকে বেনিফিট দেওয়া হয়। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে ভারতের যদি এটা নিজে করে থাকে, তাহলে তো তাকে একটা মারাত্মক ব্যর্থতা স্বীকার করতে হয়। সেটা হচ্ছে, বা কেউ যদি করে থাকে, এই যে তার যে গোয়েন্দা ব্যর্থতা হলো, এই আলাপ তো করবে যে এই রকম অস্থিতিশীল একটা জায়গা, যেখানে এইসব ঝুঁকি আছে, সেখানে কোনো প্রিভিয়াস ইন্টেলিজেন্স ছিল না, যেখানে জানাই যায় না এই লোকজন এরকম স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে ঢুকছে, এবং এইরকম একটা জায়গা একেবারে অরক্ষিত রেখে কিভাবে একটা ট্যুরিজম হয়, সে প্রশ্ন আসছে। তাহলে তো বিজেপি সরকার বিরাট পয়েন্ট লুজ করছে। কিন্তু আবার উল্টো যদি আমরা এভাবে বলি, এখানে যতটুকু লুজ করছে, এই ঘটনার ইম্প্যাক্ট তাদের উপরে যতটুকু পড়বে, তারা এটার বেনিফিট যতটুকু নিতে পারবে, সেটা তো অনেক বেশি তুলনামূলকভাবে। আমাদের নিশ্চয় মনে আছে 2019 সালের নির্বাচন তাদের পার করার জন্য পুলওয়ামা ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল, যেখানে হামলায় সৈন্য নিহত হয়েছিল এবং প্যারামিলিটারি সদস্যরা নিহত হয়েছিলেন। এবং বলা হয় যে 18 সালের নির্বাচনের বৈতরণী বিজেপি মূলত পার হয়েছিল এই ন্যাশনালিজমের উপরে ভিত্তি করে, এবং সেবার সোকল্ড একটা সার্জিক্যাল অ্যাটাক পাকিস্তানের অভ্যন্তরে তারা করতে গিয়েছিলেন। খুব ভালো কিছু হয় নাই। ভারতের মিলিটারি সক্ষমতার দুরাবস্থা তখন দেখা গেছে। ভাঙাচোরা পুরনো MiG-21 নিয়ে ফাইট করতে গেছে, পাকিস্তানের F-16 এর মধ্যে একটাকে ডাউনও করেছিল, আমাদের নিশ্চয়ই মনে আছে, এবং একজন পাইলটকে তারা ক্যাপচার করতে পেরেছিল, পরে সেটা ভারতের কাছে হস্তান্তর করা যায়, সেটা ডিফারেন্ট আলোচনা। ফলে এই ধরনের হামলাগুলো তাদেরকে নানাভাবে সাহায্য করে। ইনস্ট্যান্টলি তারা যেটা করার কথা সেটাই করেছে, তারা পাকিস্তানকে দায়ী করছে, এবং এখানে একটা কনটেক্সট তারা পাকিস্তানের
সেনাপ্রধান জনাব আসিম মুনিরের বক্তব্য থেকে দেখানোর চেষ্টা করছেন। আপনারা এটা খোঁজ খবর রাখেন, তারা দেখবেন 16 এপ্রিল তিনি ওইটা তখনই চোখে পড়েছিল, এবার আবার দেখলাম তারা রেফার করছে, আবার একটু নিউজটা দেখলাম সেখানে তিনি দ্বিজাতি তত্ত্বের কথা বলছেন এবং এই দুই জাতি যে আদতে অনেক আলাদা, তাদের ভ্যালুজ, তাদের কালচার, তাদের বিলিফ কতটা আলাদা সেটা আবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে হিন্দু মুসলমানদের এই ডাইভার্সিটি, এই ডিফারেন্স আমাদের মনে রাখতে হবে এবং সেটা আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে স্প্রেড করতে, এবং কেন আমরা দুটো দেশ হয়েছিলাম, আমাদের মানে ভারতবর্ষ কেন পার্টিশন হয়েছিল সেগুলো স্মরণ করা। তো এরকম একটা বক্তব্য যেন আসিম মুনির দিয়েছে এবং এটাকে এক ধরনের বিদ্বেষপূর্ণ মন্তব্য এবং এই ধরনের একটা হামলার পূর্বাভাস বলে দেখানোর চেষ্টা কেউ করছেন ভারতে, এবং এটা নিয়ে পাকিস্তানের উপরে রিটালিয়েট করা শুরু করেছে। এর মধ্যে একটা ভয়ঙ্কর রিটালিয়েশন আছে, সেটা একটু পরে বলি। এমনি ছোটোখাটো যেগুলো তুলনামূলকভাবে, সেটা হচ্ছে কূটনৈতিক সম্পর্ককে ছোট করে তোলার চেষ্টা করা হচ্ছে। দুই দেশের এম্বাসিগুলোতে, হাই কমিশনগুলোতে তারা তাদের লোকবল কমাচ্ছেন। পাকিস্তানের মিলিটারি অফিসাররা আছেন অ্যাডভাইজার হিসাবে, মানে দিল্লিতে পাকিস্তান যে হাই কমিশন আছে তাদেরকে প্রত্যাহার করা হচ্ছে। তাদের সীমান্তে একটা পাকিস্তান থেকে ভারত যাওয়ার পোস্ট আছে, এখানে প্রচুর পাকিস্তানি সেটার মধ্য দিয়ে যায়। সো স্থলপথে পাকিস্তানিরা যেতে পারবে না, সার্ক ভিসা বাতিল। সো এগুলো আছে, কিন্তু একটা খুবই সারপ্রাইজিং স্টেপও আছে বলা যায়, সেটা হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটি, মানে পৃথিবীর খুব সাকসেসফুল পানি বন্টন চুক্তিগুলোর একটা উদাহরণ হচ্ছে এই চুক্তিটা, যেখানে পাকিস্তান ভারতের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলোর পানি বন্টন নিয়ে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে একটা চুক্তি হয়েছিল। ভারত পাকিস্তান যুদ্ধ করেছে, দফায় দফায়ও যুদ্ধ হয়েছে, কিন্তু যুদ্ধের মধ্যেও এই ওয়াটার ট্রিটিটা বন্ধ করা হয়নি, বাতিল করা হয়নি, স্থগিত করা হয়নি। কিন্তু দেখলাম এই চুক্তিটা স্থগিত করা হয়েছে। এটা খুব বড় একটা ফ্ল্যাশ পয়েন্ট হতে পারে। পাকিস্তান এই জিনিসটায় খুব টাফভাবে, খারাপভাবে নেওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। বিরাট একটা অঞ্চলের সেচ নির্ভর করে মূলত এই চুক্তির উপরে, ফলে ড্রাই সিজনে ভারত তার দিক থেকে প্রবাহিত নদীগুলোর পানি সেখানে আর বইতে দেবে না, এরকম বলছিল। ভারতের আগেও কয়েক দফা এই ধরনের পদক্ষেপ নেবে বলেছিল, কিন্তু সেটা নেয়নি, এবার নিল। সো পাকিস্তানের প্রতি সে স্ট্রংলি রিটালিয়েট করার চেষ্টা করছে, এবং ভারতের মধ্যে অবশ্য পাকিস্তানের উপরে খুবই সামরিক হামলা টামলা করার কথা বলা হয়েছে। কিন্তু আমি ভারতের আগের সো কল্ড সার্জিক্যাল স্ট্রাইক যেটা হয়েছিল পুলওয়ামা ঘটনার পরে, ওই হাস্যকর ধরনের কাজ করে আদতে ভারতের লাভ হবে না। যে ভারত বিরাট মিলিটারি সুপার পাওয়ার বলে মনে করে নিজকে, তারা আসলে সেরকম কিছু করতে পারবে বলে মনে হয় না। সো সামরিক কোনো আক্রমণ ভারত করতে যাচ্ছে বলে আমি মনে করি না। আর আগের বার যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে তার ব্যবস্থা নেওয়াটা জরুরত ছিল, এবং তারা মনে করছিল এই ব্যবস্থাটা নিলে তাদের নির্বাচনে জেতাটা সহজ হবে, সেই কারণে তারা নিয়েছিলেন। এবার সেই ধরনের কোনো জরুরি বিষয় নেই। এখন এটা এই অঞ্চলকে কীভাবে প্রভাবিত করবে? শুরুতে যে বলেছিলাম যে ঘটনাটা যেই ঘটাক, এটা আমি জানি অনেকে খুবই অফেন্ডেড হবেন, এই ধরনের ঘটনা হয়, এই ধরনের ঘটনা হয় ভারতের রাজনীতি, এবং বিশেষ করে ভারতের ক্ষমতাসীন বিজেপির রাজনীতিটা এইরকমই। এখন এই ঘটনাটা তাদের পক্ষে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। কেউ বলতে পারেন যে তার ব্যর্থতা আছে, তার ব্যর্থতা সমালোচনা তিনি পাবেন, যে উনি সরকার হয়েও এবং সোকল্ড যে স্টেবিলিটি তারা এনশিওর করছেন বলছিলেন জম্মু কাশ্মীরের আর্টিকেল 370 অ্যাবলিশ করার পর থেকে, সেটা প্রশ্নের মুখে পড়লো, সরকারের ব্যর্থতা হলো। কিন্তু এটার পলিটিক্যাল আউটকাম ইজ হিউজ। ভারত তার যে হিন্দুত্ববাদী রাজনীতি, বিজেপির যে হিন্দুত্ববাদী রাজনীতি, তারা সেটা দুর্দান্তভাবে করতে পারবে। বেছে বেছে হিন্দু মানুষকে হত্যা করা হচ্ছে, এবং ইন এনি কনসিডারেশন বিভৎস ব্যাপার, মর্মান্তিক ব্যাপার যে কোনো বিবেচনায়। সেই ঘটনাটা ঘটলো, অনিবার্যভাবে যে মানুষগুলো হিন্দুত্ববাদী আছেন তারা আরও এক্সট্রিমিস্ট চিন্তা করা শুরু করবেন। যে মানুষগুলো আধা হিন্দুত্ববাদী ছিলেন, পুরোপুরি হননি, ভাবছেন দেবেন না, সেই ধরনের মানুষজন, সেই গ্রে এরিয়ায় থাকা মানুষজন পুরোপুরি হিন্দুত্ববাদী হয়ে ওঠার সম্ভাবনা থাকবে। এবং ভারতের বিজেপি সরকার বিভিন্ন ক্ষেত্রে এই আক্রান্ত হওয়ার ন্যারেটিভ, মুসলমানরা, এখন এটা কাশ্মীরে হয়েছে না, মুসলমানরা হিন্দুদেরকে আক্রমণ করছে এবং হিন্দুদের দেশে মুসলিমরা এই ধরনের দুঃসাহস করছে, পাকিস্তান থেকে এসে জঙ্গিরা এটা করছে। ফলে তার দুদিকে লাভ আছে। একটা হলো তার আইডেন্টিটি পলিটিক্স খুব দুর্দান্ত কাজ করবে, আরেকটা হচ্ছে পাকিস্তানের সাথে তার যে অ্যাপারেন্ট শত্রুতা দেখানো জনগণের কাছে, সেই শত্রুতাটা দেখানোর আবার একটা উপলক্ষ তৈরি হলো। ফলে যেটা হয়, যখন এই ধরনের ইস্যু সামনে আসে, তখন জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদ উস্কে দেওয়া গেলে মানুষ তার অনেক সংকট থেকে মুখ ফিরিয়ে থাকে। এই ঘটনা, এটা লাভ হয় এই জায়গায়। পুলওয়ামা ঘটনার সাথে একটা ডিফারেন্সের জায়গা অবশ্যই আছে, সেটা হলো যখন সোলজাররা আক্রান্ত হয়, মারা যায়, সোলজারদেরকে আমরা এক ধরনের সভরেন্সির সিম্বল হিসাবে দেখি। ফলে তাতে মানুষ এইটা যতটা শকড হয়, সেই জায়গায় হয়তো সাধারণ মানুষ অতটা না। তারপরও এটাও মর্মান্তিক ব্যাপার, এবং পাকিস্তান থেকে এসে আমার দেশে এই ঘটনা ঘটিয়ে যাচ্ছে। সরকারের কিছু রাগ ক্ষোভ থাকলেও দিনের শেষে পাকিস্তানের ওপরেই আসলে ক্ষুব্ধতা যাবে। সো এই উগ্র জাতীয়তাবাদ, পাল্টাপাল্টি শত্রুতামূলক পরিস্থিতি আরও বাড়াবে। নট অনলি দ্যাট, হিন্দুত্ববাদ এটা দিয়ে দুর্দান্তভাবে চাষ করা যাবে। ভারত, মানে বিজেপি সরকার আসলে তাই চাইছে, তাই চাইবে। ভারতে জাতীয় নির্বাচনের পর একটার পর একটা রাজ্যসভা, বিধানসভা নির্বাচন, রাজ্যগুলোর বিধানসভা নির্বাচন হতে থাকে বাই রোটেশন। প্রত্যেকটাতে তারা এখন এই হিন্দুত্ববাদকেই মূল ইস্যু হিসাবে সামনে আনার চেষ্টা করবে, কারণ বিজেপি সেই অর্থে
কোনো রকম কোনো সুশাসন, মানুষকে সার্ভিস দেয়া, ওয়েলফেয়ার কিছুই সেই অর্থে করতে পারেনি। ফলে এখন তার এটাই বাকি আছে। গত নির্বাচনে যতটুকু হিন্দুত্ববাদের কার্ড খেলার চেষ্টা করা হয়েছে তাতে খুব বেশি লাভ হয়েছে তা না, এটা এবার আরও বেশি উগ্র করে তোলার চেষ্টা হবে এবং সেটা হবে। ফলে মুসলমানরা সত্যিকার অর্থেই খুবই খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে ভারতে যাবেন, এটা ধারণা করা যায়। এবং যেটা হয়, আমি অনেক সময়ই বলি যে এই আইডেন্টিটি পলিটিক্সের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যতটুকু করবেন কতটুকু করবেন। একটা সময় যেটাকে অনেক বেশি বাড়াবাড়ি হিন্দুত্ববাদ মনে হতো, কিছুদিন পরই মনে হয় যে না, এটা যথেষ্ট হিন্দুত্ববাদ না, আরও বেশি হিন্দুত্ববাদী হতে হবে। বাজপেয়ী ব্যক্তিগতভাবে যতটুকু হিন্দুত্ববাদী ছিলেন, তিনি বিজেপির প্রাইম মিনিস্টার ছিলেন, কিন্তু ডিফ্যাক্টো ভারতের একজন সেকুলার প্রাইম মিনিস্টার যেভাবে ভারত চালিয়েছেন মোটা দাগে তিনি সেভাবেই চালিয়েছেন। তারপর যিনি বিজেপির দায়িত্বে আসেন আদবানি, তিনি অনেক বেশি হিন্দুত্ববাদী, তার বিরুদ্ধে অভিযোগ ছিল। বাবরি মসজিদের সেই ভাঙার ঘটনার সময় তার ইনভলভমেন্ট নিয়ে অনেক আলোচনা আছে। তার তুলনায় জনাব মোদি আরও বেশি হিন্দুত্ববাদী। এখন মোদি আরও যথেষ্ট না, মোদিকে ক্ষমতায় থাকতে হলে আরও বেশি হিন্দুত্ববাদ দেখাতে হবে, নাহলে অল্টারনেটিভ নেতৃত্বের আলাপ তাদের সামনেই আসছে। এটা এক ভয়ঙ্কর জায়গা এবং এটা করতে করতে যেটা দাঁড়াবে, ভারতের মুসলিমরা আরও বেশি অরক্ষিত হতে থাকবে। আমি বহুবার আপনাদেরকে স্মরণ করিয়েছি, জেনোসাইডের স্পেশালিস্ট গ্রেগরি স্ট্যান্টন ভারতে মুসলিমদের উপর একটা জেনোসাইড প্রেডিক্ট করছেন উইথ লজিক্স, কীভাবে সিস্টেম্যাটিকলি প্রসেসটা এগিয়ে যাচ্ছে। আমি করণ থাপারের সাথে তার একটা ইন্টারভিউর কথা বহুবার বলেছি, দেখিয়েছি, আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি। ফলে এই ঘটনা যখন ভারতে ঘটবে, রিয়াকশন পাকিস্তানে হবে, বাংলাদেশে হবেই। এবং ভারত মন থেকে চাইবে বাংলাদেশে এটা বাড়তে থাকুক, বাংলাদেশেও পাল্টা একটা আইডেন্টিটি পলিটিক্স গ্রো করুক, বাংলাদেশে ইসলামিস্টরা আরও বেশি জেগে উঠুক, ইসলামিক এক্সট্রিমিস্টরা মাইনরিটির উপরে আরও অনেক কিছু ঘটাক, এটা ভারত চায়। আমি সত্যি তাই মনে করি। এই যে ভারতে হিন্দুদের উপরে এটা থামাও ওটা থামাও বলছে, এটা আসলে ভারতের মোটেও তাদেরকে রক্ষা করার জন্য, এটা তার রাজনীতি। ফলে যত বেশি হিন্দু আক্রান্ত হবে বাংলাদেশে কমিউনাল কারণে, সেই ফসল আসলে ভারতের কাছে যাবে। সুতরাং আমাদের দেশেও এটা রিয়াকশনে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং আমাদের দেশে হিন্দু ইসলামিক ফান্ডামেন্টালিজম, এক্সট্রিমিজম বাড়ার যথেষ্ট ঝুঁকি তৈরি হলো, এটা বাড়বে এবং ভারতের পারপাস সার্ভ হবে যদি এই ঘটনাগুলো ঘটে। আর পাকিস্তানের সাথে ভারতের শত্রুতামূলক সম্পর্ক যত বাড়বে, আমরা যে রিজিওনাল এক ধরনের কোঅপারেশনের কথা বলেছিলাম, সার্ককে পুনরুজ্জীবিত করার কথা বলছিলাম, ডক্টর ইউনুস প্রথম দিন থেকে এই চেষ্টাটা করছিলেন, যেটা সবার জন্যই ভালো কিছু হবে, সেটা এমনি খুব একটা সম্ভাবনা ছিল না। ভারত মাল্টিল্যাটারালিজম পছন্দ করে না, ও বাইল্যাটারাল সম্পর্ক করতে চায়, সবার সাথে বাইল্যাটারাল ডিল করতে চায়, কিন্তু এটা আরও ক্ষতিগ্রস্ত হয়ে গেল এবং ভবিষ্যতে বাংলাদেশের উপর এই চাপ আসবে পাকিস্তানের সাথে, কারণ পাকিস্তানের সাথে তার এখন মারাত্মক শত্রুতার সম্পর্ক তৈরি হয়েছে। এখনই সে পছন্দ করছে না বাংলাদেশ পাকিস্তানের সাথে কোঅপারেট করুক, কিন্তু ভবিষ্যতে আরও বেশি এই চাপ তৈরি হবে পাকিস্তানের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে। এরকম রিজিওনাল কোঅপারেশনেরও প্রবলেম হবে। কিন্তু ওর চাইতেও সবচেয়ে বড় যে ঝুঁকিটার কথা বলছি, যেটার প্রভাব আমাদের দেশে পড়া প্রায় অনিবার্য, সেটা হচ্ছে আমাদের দেশে পাল্টা আইডেন্টিটি পলিটিক্স, পাল্টা রিলিজিয়াস এক্সট্রিমিজম মাথাচাড়া দিতে পারে, দেওয়ার সম্ভাবনাই বেশি। এবং বিশেষ করে যতদিন এই ধরনের একটা সরকার ক্ষমতায় থাকবে, আমরা ডক্টর ইউনুসের সরকারের সময় দেখছি বিরাট সাহস তৈরি হচ্ছে অনেকের, যারা বাংলাদেশে একরকম খেলাফতি স্টেট এটা এরকম দেখানোর মতো করে আচরণ করছেন, কথা বলছেন, এই ধরনের আলাপ করছেন। ফলে এই সময়ের মধ্যটা আমাদের জন্য একটা নির্বাচন হয়ে একটা জনভিত্তি সম্পন্ন, জনগণের সমর্থন সম্পন্ন একটা পলিটিক্যাল সমর্থন, আমি এই সরকারের সমর্থন নেই তা বলছি না, কিন্তু ওই রকম সম্পন্ন সরকার হওয়ার আগ পর্যন্ত এই ঝুঁকিটা আমাদের পুরো মাত্রায় আছে এবং আমরা এই ব্যাপারেই পোলারাইজেশন সামনে দেখব। বিশেষ করে 26 সালের মার্চ এপ্রিলে যখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হচ্ছে, তার আগ পর্যন্ত বাংলাদেশে আসলে এই ঝুঁকি এবং এই ধরনের পরিস্থিতি তৈরি করার সমূহ চেষ্টা থাকবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।